সকলকে বাংলার উত্থান চ্যানেলে স্বাগত জানাই। যারা যারা প্রাইমারি টেট এক্সাম দিতে চলেছেন, তো আপনাদের ক্ষেত্রে মানে অঙ্কের যে পোর্শনটা আছে, দেখুন অন্যান্য এক্সাম আর হচ্ছে টেটের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে। যেমন অঙ্কের ক্ষেত্রে যদি আমি বলি, অন্যান্য আমরা যদি দেখি যে কম্বাইন্ড যে এক্সামগুলো হয়, সেই ক্ষেত্রে কি হয়, অঙ্কগুলো ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেয়। ঠিক আছে, একটা প্রশ্ন দিয়ে দিল, সেগুলো আমরা সূত্রে ফেলে করে ফেলি। কিন্তু এই টেটের ক্ষেত্রে বা সিটেটের ক্ষেত্রে কি হয়, এগুলো কিন্তু ধারণা ভিত্তিক প্রশ্ন দিয়ে থাকে। অর্থাৎ আমরা যদি ভেতর থেকে যদি জিনিসটাকে না জানি, তাহলে কিন্তু আমাদের প্রশ্নে আমরা অ্যাটেন্ড করতে পারবো না। তো এর জন্য আমি যেই পোর্শনটা নিয়ে এসেছি, একদম টেটে যে টাইপের প্রশ্ন আসে সেই টাইপের প্রশ্ন, এবং সেগুলোর মধ্যে যা যা আলোচনা করার দরকার আমি সমস্ত কিছু আলোচনা করব, কিছু এক্সট্রা ইনফরমেশন দেবো। ঠিক আছে, আর 10টা করে প্রশ্ন আমি ডেইলি দিতে থাকবো, এবং এই 10টা প্রশ্নের মধ্যেই কিন্তু আরো অনেক কিছু একসাথে অ্যাড হয়ে যাবে। আপনারা যদি ক্লাসটা পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন। চলুন ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আছে যে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো, তাহলে এই যে দশমিক সংখ্যা পদ্ধতি, সেখানে সেই পদ্ধতির ভিত্তি কত, এটা অ্যান্সার হবে 10। এই যে প্রশ্নটা, এই প্রশ্নের সাথে আরো আমরা অ্যাডিশনাল যদি আরো কিছু ইনফরমেশন জেনে নিই, তাহলে এই যে যেটা বললাম দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি 10, এই 10টা সংখ্যা কি কি? এই 10টা সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 আর হচ্ছে 0। তাহলে এই হলো 10টা সংখ্যা। ঠিক আছে। আচ্ছা, এবার দশমিক সংখ্যা না দিয়ে আমাদের যদি বলে বাইনারি সংখ্যা পদ্ধতির যে ভিত্তি কি হবে, তাহলে বাইনারি মানে হচ্ছে 2, বাইনারি হলো 2, এবং সংখ্যা দুটো কি কি হবে, 0 আর হচ্ছে 1। ঠিক আছে। আচ্ছা, আরেকটা যদি আমরা ইনফরমেশন যদি বলি যে অক্টাল সংখ্যা যদি হয়, অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে তাহলে এর ভিত্তি কি হবে? অক্টাল মানে 8, তার মানে ভিত্তি হবে 8। এবার এই যে 8 বলছি, সেই 8টা সংখ্যা কি কি? সেই 8টা সংখ্যা হবে 0 থেকে শুরু হবে, 1 2 3 4 5 6 আর হচ্ছে 7। ঠিক আছে। তো অক্টাল মানে কিন্তু আমাদের 1 থেকে 8 নয়, এই জায়গাটা আমাদের ভুল করলে হবে না, 0 থেকে 7 অবধি, এটা হচ্ছে অক্টাল সংখ্যা। আচ্ছা, তারপর আছে হেক্সাডেসিমেল সংখ্যা। হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেল মানে হচ্ছে তার ভিত্তি কত হবে, এটা হবে 16। এবারে যে 16টা সংখ্যা, এই 16টা সংখ্যা কি সেটা আমরা জেনে নিই। আমরা 0 থেকে 1 2 করে করে ধরুন 9 অবধি লিখলাম, তাহলে এখানে কটা হচ্ছে, অলরেডি 10টা হয়ে যাচ্ছে। 0 থেকে 9 মানে হচ্ছে টোটাল 10টা সংখ্যা হয়ে গেল। আর 10টা সংখ্যার পরে আরো 6টা দরকার, সেগুলো হচ্ছে এ বি সি ডি ই এফ। ঠিক আছে, এই হচ্ছে টোটাল 16টা সংখ্যা। তাহলে আমরা এই যে প্রথম প্রশ্নে কি কি শিখলাম, যে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10। ঠিক আছে, সেই 10টা সংখ্যা কি কি, 1 থেকে 9, তারপরে একটা 0, টোটাল 10টা সংখ্যা হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত শিখলাম যে বাইনারি পদ্ধতিও রয়েছে, সেই বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কি, বাইনারি মানে হচ্ছে সেটা 2 হবে, এবং সেটা কি কি, 0 এবং 1 হবে। তৃতীয়ত শিখলাম আমরা অক্টাল সংখ্যা, তার ভিত্তি কত হবে, 8। অক্টাল মানে 8, 8 হয়ে যাবে, এবং সংখ্যাগুলো কি হবে, 0 থেকে 7। ঠিক আছে। আর হেক্সাডেসিমেল যেটা, অর্থাৎ তার ভিত্তি হবে 16, এবং সেই 16টা সংখ্যা কি হবে, 0 থেকে 9 অবধি 10টা, এবং এ বি সি ডি ই এফ 6টা, টোটাল হচ্ছে 16টা। পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, যেই প্রশ্নটাই করবো না কেন, সেটা সম্পূর্ণ ব্যাখ্যা সহকারে দেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের সেখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা যেন অ্যাটেন্ড করতে পারি। এখানে বলছে 954 সংখ্যাটিতে 9 স্থানীয় মান কত হবে। 9 স্থানীয় মান, স্থানীয় মান মানে কি, স্থানীয় মান আমরা কিভাবে বের করব? স্থানীয় মানে স্থান বোঝাচ্ছে, তার মানে সেটা কোন পজিশনে বসে আছে, কোথায় বসে আছে, এককের ঘরে, দশকের ঘরে, নাকি শতকের ঘরে বসে আছে, নাকি সহস্রের ঘরে বসে আছে। আমরা যদি দেখি এখানে কত আছে, 954 আছে। 954 9 স্থানীয় মান কত বলছে। তাহলে এই যে 9 যে রয়েছে, 9 কত নম্বর ঘরে আছে, আমরা যদি এদিক থেকে একক দশক শতক লিখি, তাহলে শতকের ঘরে 9 আছে, তাহলে আমরা লিখবো 900। ঠিক আছে। যদি আমাদের বলতো যে 5-এর স্থানীয় মান কত, তাহলে আমরা লিখতাম 5-এর পরে একটা 0, অর্থাৎ ডান দিকে যে ঘরগুলো পড়ে থাকবে সেগুলোকে আমাকে 0 লিখতে হবে, তাহলে সেটা হয়ে যাবে 50। যদি বলে 4-এর স্থানীয় মান কত, তাহলে সেটা শুধু 4ই হবে, কারণ 4 তো পড়ে রয়েছে। আর যদি আমাদের এখানে আরো একটা সংখ্যা থাকতো যে
54, তাহলে যদি বলতো যে আচ্ছা 4 না, যদি বলতো যে 5 আছে, তাহলে 5 তো দেওয়াই আছে, সরি 6, 6 স্থানীয় মান কত, তখন কি হতো 6 এর পরে 3 ঘর আছে মানে 3টে শূন্য। তাহলে এইভাবে করে আমরা স্থানীয় মান বের করি। তাহলে এই যে 954 এর 9 স্থানীয় মান কত হবে, সেটা হয়ে যাবে 900। এবার আমরা তো স্থানীয় মান শিখে গেলাম, আরেকটা মান শিখবো আমরা। স্থানীয় মানের ইংলিশ টার্ম হচ্ছে প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু এটা আমাদের জানার দরকার। আচ্ছা, আরো একটা মান হয়, সেটা হচ্ছে প্রকৃত মান। সেটা কি মান? প্রকৃত মান। এই যে প্রকৃত মান, যাকে আমরা ফেস ভ্যালু বলে থাকি, প্রকৃত মানকে বলা হচ্ছে ফেস ভ্যালু। আচ্ছা, প্রকৃত মান কি? আমি যদি এই যে সংখ্যাটা লিখলাম, ধরুন 954 লিখলাম, তাহলে এখানে 9 এর প্রকৃত মান কত হবে? অ্যান্সার হবে 9 এর প্রকৃত মান হবে 9। যদি বলা হয় 5 এর প্রকৃত মান কত, তাহলে হবে 5। যদি বলা হয় 4 এর প্রকৃত মান কত হবে, তাহলে হবে 4। তার মানে যেটা প্রকৃত মান বা ফেস ভ্যালু, সেটা যা যা বলবে সেটাই হয়ে যাবে, সেই মানটাই হয়ে যাবে। কিন্তু যদি স্থানীয় মান বলে, তাহলে কিন্তু আমাদের ওই এভাবে করে করতে হবে। এবার অনেক সময় এই প্রশ্নটাকে আবার ঘুরিয়ে দিতে পারে। যেমন আমাদের বলে যে, ধরুন দুটো সংখ্যা আমি লিখছি, একটা হচ্ছে 545, 500 ধরুন 59, আরেকটা হচ্ছে ধরুন 235, ঠিক আছে? আচ্ছা, এটা নয়, এটাই আমি লিখছি। এখানে বলা হলো যে এই যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যার 5-এর স্থানীয় মান এবং 9-এর স্থানীয় মানের পার্থক্য কত, বা 5-এর স্থানীয় মান এবং 4-এর স্থানীয় মানের পার্থক্য কত। তাহলে আমি যদি বলি 5-এর স্থানীয় মান কত, 5-এর পরে আমাদের দুটো শূন্য। 4-এর স্থানীয় মান কত, 4-এর পরে একটা শূন্য। এদের পার্থক্য কত হবে? 460 হয়ে যাবে, তাই তো? এইভাবে করে কোশ্চেনটা কিন্তু থাকবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আচ্ছা, এখানে বলছে 1 মিলিয়ন মানে কত? 1 মিলিয়ন মানে কত লক্ষ? 1 মিলিয়ন মানে আমরা মনে রাখবো 10⁶, 10⁶, এই টার্মটা আমরা মনে রাখবো, ঠিক আছে? 1 মিলিয়ন মানে হচ্ছে আমরা মনে রাখবো 10⁶। আর যদি 1 বিলিয়ন বলা হয়, ধরুন 1 বিলিয়ন দেওয়া আছে, বিলিয়ন, তাহলে হবে 10⁹। ঠিক আছে? মিলিয়ন মানে 10⁶, আর বিলিয়ন মানে হচ্ছে 10⁹। এখন মিলিয়ন, তাহলে 1 মিলিয়ন মানে কত? 1-এর পরে এই 10⁶ মানেটা কি? 10⁶ মানে হচ্ছে 1-এর পরে 6টা শূন্য। অনেকে এটা ভুল করে, যে ভাবে যে 10-এর পরে 6টা শূন্য। না, 1-এর পরে 6টা শূন্য। 10⁶ মানে 1-এর পরে 6টা শূন্য। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ হয়ে যাচ্ছে। অ্যান্সার কি হবে? 10 লক্ষ। তাহলে 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ, 10⁶ আমরা বলতে পারি। আচ্ছা, কত লক্ষ। আর যদি বলা হয় 1 বিলিয়ন, তাহলে 1 বিলিয়নের ক্ষেত্রে আমরা দেখছি 1-এর পরে কটা শূন্য আছে? 9টা শূন্য আছে। তাহলে 1-এর পরে যদি আমরা 9টা শূন্য দিই, 1 2 3 4 5 6 7 8, 9টা শূন্য, ঠিক আছে? তাহলে এটা গুণি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হচ্ছে 10 কোটি, 100 কোটি। তাহলে কি হবে? 1 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি, 100 কোটি। আশা করি এই দুটো আর গোলাবে না। আমি এই যে 10⁶ আর 10⁹ বলে দিলাম, এটাই সবার আশা করি মনে থাকবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4-এ চলে যাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের বেশ কিছু জিনিস ইনফরমেশন জানতে হবে। যেমন a প্লাস বি সমান বলছে b প্লাস এ, এই যে ধর্মটা, এই ধর্মটার নাম কি? এটা কি সংযোগ ধর্ম, বিনিময় ধর্ম, বন্টন, নাকি বিপরীত ধর্ম? এটার মানেটা কি? আচ্ছা, আমি ধরলাম যে a আর b এর একটা ভ্যালু আমি মনে করলাম, a এর ভ্যালু হচ্ছে 3 আর b এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এটাকে যদি আমরা বলি 3 যোগ 4 কত হচ্ছে? 7 হয়। এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, এটা বললাম a, এটা বললাম b, তাহলে a প্লাস b লিখছি। এবার যদি b প্লাস a অর্থাৎ 4 যোগ 3 লিখি, তাহলে কি হবে? দুটোর যোগফল সমান হবে। তার মানে কি, এই যে যোগের বিনিময় নিয়ম ঘটে, যোগের ক্ষেত্রে আমরা বিনিময় নিয়ম প্রযোজ্য, ঠিক আছে? যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম প্রযোজ্য। এবার আমরা যদি এখানে আরো কিছু বলি যে আর কি কি নিয়ম আছে, সংযোগ নিয়ম কি, বিনিময় নিয়ম কি, বন্টন বা বিপরীত নিয়ম কি। প্রথমত যেটা আমরা বিনিময় নিয়ম বলছি, বিনিময় নিয়ম দুটোর ক্ষেত্রে হতে পারে, একটা হচ্ছে যোগের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে কেমন? যেমন আমি যদি বলি a গুণ b সমান আমরা বলতে পারি b গুণ a, মানে 3 গুণ 4 মানে 12, তার মানে হচ্ছে 4 গুণ 3 মানেও 12। তার মানে গুণেরও কিন্তু বিনিময় হয়, আবার যোগের ক্ষেত্রেও কিন্তু বিনিময় হয়, ঠিক আছে? এটা একটা গেল। আচ্ছা, দ্বিতীয়ত সংযোগ নিয়ম। সংযোগ নিয়মটা কি?
আমি বলছি যে এ প্লাস বি প্লাস সি, এখানে আমি একটা সংখ্যা লিখলাম, ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি লিখলাম, এটাকে ঠিক এভাবে লিখলাম। এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। প্রথমে ছিল এই দুটোতে ব্র্যাকেট প্লাস সি, আর এখানে উল্টোটা হয়ে গেল, অর্থাৎ প্রথমটা আলাদা হয়ে এই দুটো ব্র্যাকেটে চলে গেল। এটাকে বলি আমরা সংযোগ নিয়ম, এবং যোগের ক্ষেত্রে এই সংযোগ নিয়ম অবশ্যই প্রযোজ্য। আমরা যদি এখানে মান বসাই, এই তিনটের যোগফল এই তিনটের যোগফল সেম সেম আসবে। আচ্ছা, গুণের ক্ষেত্রে সংযোগ নিয়মটা কেমন হতে পারে? গুণের ক্ষেত্রে যদি আমরা দেখি যে সংযোগ নিয়ম, তাহলে ধরুন এ গুণ বি ইন্টু হচ্ছে সি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ গুণ বি গুণ সি। ঠিক আছে, এক্ষেত্রেও একই হবে, কারণ কি এখানে আলটিমেটলি এ বি সি এর গুণফল আবার এ বি সি এর গুণফল, তার মানে কি হবে, এটার ক্ষেত্রেও কিন্তু গুণের ক্ষেত্রেও আমরা সংযোগ নিয়ম দেখতে পাবো। তাহলে এই দুটো হলো সংযোগ নিয়ম, এবং এই সংযোগ নিয়মটা যোগের ক্ষেত্রে এটা সংযোগ নিয়ম, আর এটা হচ্ছে গুণের ক্ষেত্রে আমরা সংযোগ নিয়মের উদাহরণ পেলাম। বিনিময় নিয়মের ক্ষেত্রে এটা আমরা দেখলাম এ প্লাস বি সমান বি প্লাস এ, বা এ গুণ বি সমান বি গুণ এ। ঠিক আছে, এবার হচ্ছে বন্টন যেটাকে বলছে। আচ্ছা, বন্টনটাকে ইংলিশে যেটা বলা হয় সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। বন্টনটাকে কি বলা হয়? ডিস্ট্রিবিউশন বলা হয়, ডিস্ট্রিবিউশন। আর বন্টনটা কিরকম হবে? বন্টনের ক্ষেত্রে কি হয়, আমি যদি এরকম লিখি যে ডিস্ট্রিবিউশন মানে এ ইন্টু বি প্লাস সি, যদি আমরা করি এ ইন্টু বি প্লাস সি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এ বি প্লাস এসি। ঠিক আছে, এ ইন্টু বি প্লাস সি মানে কি এ বি প্লাস এসি। আবার এভাবেও লেখা যায় যে আমি লিখছি বি প্লাস সি ইন্টু এ যদি করি, তাহলে কি হবে যে বি এ প্লাস সি এ মানে এ বি প্লাস এসি, একই ব্যাপার। তাহলে এটা হচ্ছে বন্টন নিয়ম। তো বন্টন নিয়মটা যোগের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু গুণের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ঠিক আছে, বন্টন নিয়মটা বা ডিস্ট্রিবিউশন যে মেথডটা আছে সেটা হচ্ছে যোগের ক্ষেত্রে প্রযোজ্য। তারপর আছে বিপরীত নিয়ম। বিপরীতকে আমরা রিভার্স বলতে পারি। এবার বিপরীত নিয়ম মানে কি, আমি যদি এ লিখি প্লাস মাইনাস এ লিখলাম, তাহলে এ প্লাস মাইনাস এ সমান কত আসবে? সমান আমরা লিখতে পারি 0। আবার এটাকেই আমরা লিখতে পারি মাইনাস এ প্লাস এ, তাহলেও 0 হবে, তাই না? মানে এর অপোজিট, অর্থাৎ এই যে প্লাস এটা মাইনাসে হয়ে গেল, মাইনাস এটা প্লাসে হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নে। বাস্তব সংখ্যাকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এই টপিকের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার প্রকারভেদটা আমরা যদি ভালো করে জানি, তাহলে মূলদ সংখ্যা, তারপরে পূর্ণ সংখ্যা, তারপরে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, এগুলো সম্পর্কে পুরোপুরি কনসেপ্ট কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, মূলদ সংখ্যা কোনগুলো, অমূলদ সংখ্যা কোনগুলো, এগুলো। প্রথমত, বাস্তব সংখ্যা যে রয়েছে সেই বাস্তব সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, দ্বিতীয় হচ্ছে অমূলদ সংখ্যা। আমি একবার বুঝিয়ে দেবো, আশা করি আর অসুবিধা হবে না। এগুলো অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে মূলদ সংখ্যা আর হচ্ছে কি অমূলদ সংখ্যা। এবার এই যে মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যার মধ্যে আরো অনেক রকমের সংখ্যা আছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। ঠিক আছে, অমূলদ সংখ্যা আমরা লাস্টে গিয়ে দেখছি। মূলদ সংখ্যার মধ্যে যেমন প্রথমে আমরা যেটা আসবে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, যেটাকে আমরা বলি ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যাকে বলা হয় ইংরেজিতে ন্যাচারাল নাম্বার। টার্মগুলো আমাদের জানার দরকার আছে। আচ্ছা, এবার স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা আমাদের শুরু হবে 1 2 3 4, এগুলো পরপর পরপর চলতে থাকবে, মানে 1 থেকে শুরু হয়ে 3 4 5 6 পুরো এরকম চলতে থাকবে। এগুলো সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় আসছি অখণ্ড সংখ্যা। অখণ্ড, অখণ্ড সংখ্যা। আচ্ছা, অখণ্ড সংখ্যা কোনগুলো? অখণ্ড সংখ্যাকে ইংলিশে বলা হয় হোল নাম্বার। হোল নাম্বার। অখণ্ড সংখ্যা হচ্ছে আমাদের এই যে স্বাভাবিক সংখ্যাগুলো রয়েছে এর সাথে শুধুমাত্র জিরোটা নিয়ে, 0 এবং 1 2 3 4 ডট ডট ডট, এগুলো সবগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। তার মানে কি স্বাভাবিক সংখ্যা তো 1 থেকে শুরু হচ্ছে, কিন্তু অখণ্ড সংখ্যাতে তার এই স্বাভাবিক সংখ্যা থেকে একটা কি বলে যে ডিজিট আর কি, বা একটা ডিজিট বেশি, সেটা কি শূন্যটা বেশি থাকে অখণ্ড সংখ্যায়। আচ্ছা, গেল স্বাভাবিক সংখ্যা, তারপর হচ্ছে অখণ্ড সংখ্যা। এবার চলে আসছি আমরা পূর্ণ সংখ্যা।
পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যাকে ইংলিশে বলা হয়, পূর্ণ সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যাকে আমরা বলি ইন্টিজার। ইন্টিজার পূর্ণ সংখ্যা মোটামুটি কোনগুলো? আমরা যদি বলি -5, -7 বা -2, এরকম করে করে 0, তারপরে 1, 2, 3, এগুলো সবগুলো কিন্তু পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা মানে দুরকম হতে পারে। তাহলে পূর্ণ সংখ্যা কয় রকম হতে পারে? দুরকম হতে পারে। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? ধনাত্মক সংখ্যাগুলো পজিটিভগুলো, অর্থাৎ এই যে 1, 2, 3 আমরা বলছি। আর ঋণাত্মক কোনগুলো? -1, -2, -3 করে করে এরকম -1000, ঠিক আছে, এরকম চলতে থাকবে আর কি, মানে যত খুশি। এবার এই যে শূন্যটা রয়েছে, শূন্যটা নিয়ে আমাদের কিন্তু একটা জিনিস, শূন্য না ধনাত্মক মূলদ সংখ্যা না ঋণাত্মক মূলদ সংখ্যা, অর্থাৎ এটা ধনাত্মক মূলদ সংখ্যাও নয়, এটা আবার ঋণাত্মক মূলদ সংখ্যাও নয়, এটা মাথায় রাখতে হবে। শূন্য কিন্তু পূর্ণ সংখ্যা, কি বলছি, শূন্য হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু সেটা ধনাত্মক পূর্ণ সংখ্যাও নয়, ঋণাত্মক পূর্ণ সংখ্যাও নয়। আচ্ছা, আরেকবার জাস্ট একটু রিকল করছি যে স্বাভাবিক সংখ্যা আমাদের কি কি আছে? ন্যাচারাল নাম্বার 1, 2, 3, 4 এগুলো। অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার সেগুলো কি 0 থেকে শুরু হচ্ছে, অর্থাৎ এর থেকে একটা বেশি, 0, 1, 2, 3, 4, 5, 6 এরকম। পূর্ণ সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4, আবার 0, আবার -1, -2, -3 এরকম করে চলতে থাকবে। এবার আসছি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা মানে হচ্ছে এই যে আমরা এখানে যা যা দেখলাম, এখানে যা যা রয়েছে, এগুলো সবই মূলদ সংখ্যার মধ্যে পড়ছে। ঠিক আছে, এখানে যা যা রয়েছে সেগুলো সবই মূলদ সংখ্যা আছে, অর্থাৎ কি এই যে মোটামুটি ধনাত্মক মানে পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু এগুলো চলে আসছে অলরেডি। স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, এই দুটোই তো পূর্ণ সংখ্যার মধ্যেই চলে আসছে, তাই না? আবার মূলদ সংখ্যার মধ্যে এগুলো সবই চলে আসবে। আচ্ছা, আরেকটা জিনিস, যে পূর্ণ সংখ্যা এটাকে কিন্তু জেড দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যাকে কি হিসেবে লেখা হয়? জেড দ্বারা। আর স্বাভাবিক সংখ্যা এটা ন্যাচারাল নাম্বার মানে এন লেখা যায়, আর এটা ডব্লিউ লেখা যায়। ঠিক আছে, হোল নাম্বার এটা ডব্লিউ লেখা যায়। আর পূর্ণ সংখ্যাকে আমরা কি হিসেবে প্রকাশ করব? জেড দিয়ে, জেড অক্ষর দ্বারা প্রকাশ করব। মূলদ সংখ্যা কাদেরকে বলা হয় প্রথমে আমরা এক্সাম্পল দেখে নিই, তারপরে বলছি। তাহলে 1, 2, 3 এগুলো তো সব মূলদ সংখ্যা হবেই হবে, শূন্যটাও মূলদ সংখ্যা হবে, -1, -2 এরকম করে করে সব মূলদ সংখ্যা হবে। ভগ্নাংশ যেগুলো আছে, ধরুন 2-এর 3, 5-এর 7, বা মাইনাস দিয়ে যে ভগ্নাংশগুলো আছে, -5-এর 8, -11/13, এগুলো সবগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আশা করি বোঝাতে পারলাম। মূলদ সংখ্যা কিন্তু এগুলো সব মিলে হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এবার মূলদ সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করি? কিউ আকারে প্রকাশ করা হয় সাধারণত। মূলদ সংখ্যা, যে সমস্ত সংখ্যাকে আমরা কিউ আকারে প্রকাশ করতে পারি তাদেরকে আমরা বলবো মূলদ সংখ্যা। যেখানে কিউ নট ইকুয়ালস টু 0, অর্থাৎ একটা শর্ত, সেটা কি কিউ কখনো শূন্য হতে পারবে না। মূলদ সংখ্যার ক্ষেত্রে নিচে যেটা রয়েছে এটাকে আমরা উপরেরটাকে কি বলি? লব, আর নিচেরটা হচ্ছে হর। হর কখনো শূন্য হবে না, হর কখনো শূন্য হবে না। ঠিক আছে, এবার শূন্য মানে কি? শূন্য মানে কিন্তু এটা 0/, আমরা 5 যদি লিখি, এটা কিন্তু একটা মূলদ সংখ্যা, কারণ কি 0/5 মানে কিন্তু শূন্য হয়। কিন্তু কিন্তু যদি 5/0 বলি তাহলে এটা কিন্তু ইনফিনিটি হয়ে যায়, এটা কিন্তু হবে না। এটা আমাদের মূলদ সংখ্যা নয়, কিন্তু এটা কিন্তু মূলদ সংখ্যা। 0/5 মানেই শূন্য, মূলদ সংখ্যা। নিচেরটা শূন্য হতে পারবে না। আশা করি এটুকুনি বোঝাতে পারলাম। আচ্ছা, আর কি আছে? ঠিক আছে, মূলদ সংখ্যার কনসেপ্ট আশা করি এখানে এটাই রয়েছে। এবার দেখুন অমূলদ সংখ্যা চলে আসছে। তাহলে বাস্তব সংখ্যাকে আমরা বলছি যে দুটো ভাগ, একটা হচ্ছে মূলদ আর অমূলদ, তাই তো? তার মধ্যে যেটা অমূলদ সংখ্যা রয়েছে, অমূলদ সংখ্যা কোনগুলো? আচ্ছা, মূলদ সংখ্যাগুলোকে p/q আকারে কিভাবে প্রকাশ করছি? আমি বলছি যে 3 তো একটা পূর্ণ সংখ্যা, তাহলে 3কে কিভাবে p/q আকারে লিখবো? 3/0 লিখি, 3 ধরুন 1 লিখে দিলাম, তাই না? তো 2-এর 3 এটা তো মূলদ সংখ্যা অলরেডি হচ্ছেই। আমি যদি বলি শুধুমাত্র 0 আছে, সেটাকে আমরা 0/1 লিখতে পারি। ঠিক আছে, এইভাবে করে মানে p/q, এখানে p, এটা q, এটা p, এটা q, এটা p, এটা q, q শূন্য যেন না হয়। এবার আসছি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কোনগুলো?
আচ্ছা, মূলদ সংখ্যার মধ্যে আরো এরকমও হতে পারে 0.23। এটাকে আমরা কি হিসেবে, এই সংখ্যাটাকে যদি আমরা লিখি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি হয়, 23/100 হয়। তাহলে এটা কি হচ্ছে, এটা কিন্তু একটা মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। তার মানে দশমিক সংখ্যাগুলো কিন্তু মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে, কিন্তু সব দশমিক সংখ্যা নয়। ধরুন আমি এরকম লিখছি 0.333333 এরকম করে চলতে থাকছে। এটা মানে কি, এটা মানে হচ্ছে 0.3 মাথায় পৌনঃপুনিক বসে, ঠিক আছে, 3 মাথায় পৌনঃপুনিক বসে, তার মানে হচ্ছে 3/9 হয়ে যায়। এটা 3/9 মানে হচ্ছে 1/3। তো এই যে এটাও কিন্তু একটা মূলদ সংখ্যার মধ্যে আছে, কারণ কি এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি। কিন্তু কিছু কিছু সংখ্যা আছে যেগুলোকে আমরা প্রকাশ করতে পারবো না। সেগুলো কিরকম সংখ্যা? এখানে আমরা দেখছি যে 3 বারবার করে রিপিট হচ্ছে, ঠিক আছে, 3 বারবার করে রিপিট হচ্ছে, তারপরে সেটাকে আমরা পৌনঃপুনিক দিচ্ছি যে 0.3 এর মাথায় পৌনঃপুনিক, তার মানে হচ্ছে 3/9, তার মানে এটা মূলদ সংখ্যা। যদি কোনো একটা সংখ্যা এরকম হয় 0.235235523555, ঠিক আছে, এরকম করে চলতে থাকে। এখানে আমরা লিখলাম প্রথমে 235, তারপরে 235 এর পরে আবার একটা 5 চলে আসলো, আবার 235 এর পরে এখানে দুটো 5 চলে আসলো। এখানে যে রিদমটা আছে, এই রিদমে কি হচ্ছে, 2 3 5 যদি বারবার রিপিট হতো তাহলে ঠিক ছিল, কিন্তু এটা কি রিপিট হচ্ছে না। এরপর আবার এখানে 5 চলে আসলো, তার মানে কি, তার মানে এটা কিন্তু মূলদ সংখ্যা নয়, এটা একটা অমূলদ সংখ্যা হবে। এটা যদি এরকম হতো যে 0.235235235235 এরকম করে যদি চলতে থাকতো, তাহলে এটাকে আমরা 0.235 এর মাথায় পৌনঃপুনিক দিয়ে এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারতাম যে এত বাই 999, তখন এটা মূলদ সংখ্যা হয়ে যেত। কিন্তু এখানে এটা কিন্তু মূলদ সংখ্যা হচ্ছে না, এই যে এটা কিন্তু মূলদ সংখ্যা হচ্ছে না। আশা করি বোঝাতে পারলাম। এবার আসছি আমি যে মূলদ সংখ্যার অমূলদ সংখ্যা যে আমরা লিখলাম, এর এক্সাম্পল গুলো কি কি হতে পারে, কোনগুলো অমূলদ সংখ্যা। আমরা রুট দিয়ে যে সমস্ত সংখ্যাগুলো লিখি যেগুলোকে ভাঙা যায় না, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন রুট টুকে কি আমরা ভাঙতে পারবো, মানে ভাঙা যায় বলতে কি, সেটাকে ধরো আমি √4 লিখলে কি হবে, এটা কি মূলদ না অমূলদ? এটা হবে মূলদ, কারণ কি √4 মানে কিন্তু 2, কিন্তু √2 কি ভাঙা যাবে? সেটাকে ভাঙতে গেলে আমাদের একটা বিশাল বড় একটা দশমিক সংখ্যা, একটা অমূলদ সংখ্যা আসবে। √3 অমূলদ সংখ্যা, √5 অমূলদ সংখ্যা, √11 অমূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এবার আরো একটা কনসেপ্ট আমি বলি, যেমন আমাদের পাই আছে, পায়ের মান হচ্ছে কত, 22/7। আমরা পায়ের মানটাকে কত ধরি, সাধারণত 22/7। এবার এই যে 22/7 আছে না, 22/7 আছে, এটাকে আমরা দেখছি কি p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, তার মানে এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। যদি আমরা লিখি যে 22/7, তাহলে সেটা হয়ে যাবে মূলদ সংখ্যা। কিন্তু যদি পাই বলা হয়, পাই কিন্তু একটা অমূলদ সংখ্যার ঘরে আসবে। কেন আসবে? কারণ আমরা এই যে 22/7, 7 দিয়ে 22কে ভাগ করে যে মানটা পাই, মানে পায়ের মানটা কিন্তু পুরোপুরি 22/7 নয়, ঠিক আছে, পায়ের মানটা পুরোপুরি 22/7 নয়, আমরা হিসাবের সুবিধার্থে 22/7 ধরে নিচ্ছি। যখন সেটাকে 22/7 ধরছি, তখন সেটা মূলদ সংখ্যার মধ্যে পড়বে, কিন্তু পায়ের মানটা আমাদের কিন্তু প্রকৃতপক্ষে সেটা একটা অমূলদ সংখ্যা আসে, ঠিক আছে। তাহলে পাইটা কিন্তু একটা অমূলদ সংখ্যার মধ্যে পড়বে। আশা করি এখানে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার কনসেপ্ট আমি ক্লিয়ার করতে পেরেছি। তাও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। এখানে কি আছে, বাস্তব সংখ্যাকে আমরা কতগুলি ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা কি বললাম যে বাস্তব সংখ্যা, সেই বাস্তব সংখ্যার দুটো ভাগ, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ, তার মানে দুটো ভাগ। কনসেপ্ট ক্লিয়ার হলে এই প্রশ্নগুলো খুব ইজি হয়ে যাবে। নিচের কোনটি মূলদ সংখ্যা নয়? প্রথমে আপনাদের চিন্তা ভাবনা করতে হবে যে এর মধ্যে কোনটা মূলদ সংখ্যা নয়, নিজেদের চেষ্টা করতে হবে যে কোনটা অ্যান্সার হতে পারে। ভিডিওটা পজ করে অ্যান্সার দিতে পারেন। আচ্ছা, মূলদ সংখ্যা নয় বলেছে, যেমন 2/3 কি মূলদ সংখ্যা? অবশ্যই মূলদ সংখ্যা, এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। যদি √9 মানে কি 3, 3 3 9, তাহলে 3 কে আমরা 3/1 লিখতে পারি, তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা, p/q আকারে প্রকাশ করা যায়। 5 কে আমরা 5/1 লিখতে পারি, এটাও মূলদ সংখ্যা, এটাও প্রকাশ করা যায়। আমি বলেছি √2 √3 √5 √11 এগুলো সবগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। অ্যান্সার হবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 7 এ চলে আসছি। পূর্ণ সংখ্যার সেটকে আমরা কি দিয়ে প্রকাশ করি? তো আমি একটু আগেই বললাম যে পূর্ণ সংখ্যার সেটকে আমরা
জেড অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি। ঠিক আছে, পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে আমরা বলি ইন্টিজার, এবং পূর্ণ সংখ্যা দু রকমের হয়, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য কিন্তু কোনো ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে আসে না। পরের প্রশ্ন, একটি অমূলদ সংখ্যার উদাহরণ দাও। এর মধ্যে কোনটা একটা অমূলদ সংখ্যা? প্রথমত 0.33, এটাকে আমরা লিখতে পারি 33/100, তার মানে এটা মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। 2/3ও একটা মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। 16√16 মানে হচ্ছে 4, এটা হচ্ছে মূলদ সংখ্যা। আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অমূলদ সংখ্যা। তো আমি যেভাবে শিখিয়ে দিয়েছি আশা করি আর সমস্যা হওয়ার কথা নয়। অখণ্ড সংখ্যার সেটটি হলো, এর মধ্যে এই যে 4টে অপশন আছে এর মধ্যে কোনটা অখণ্ড সংখ্যার সেট? আচ্ছা, আমরা অখণ্ড সংখ্যাকে কি বলেছিলাম ইংরেজিতে? সেটাকে হোল নাম্বার বলা হয়, হোল নাম্বার। এবার হোল নাম্বার বা অখণ্ড সংখ্যার সেটটা কি ছিল আমরা যদি মনে করি, প্রথমে ছিল আমরা কি পড়েছিলাম, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এগুলো। আর অখণ্ড সংখ্যার ক্ষেত্রে 0, তারপরে হচ্ছে 1 2 3 4, এই সেটটা হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যার সেট। এর মধ্যে যদি আমরা দেখি প্রথমটা দেখুন, এখানে হচ্ছে মাইনাস, আবার 0, আবার এখানে প্লাস 1 2 3। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ধনাত্মক, ওই যে কি বলে পূর্ণ সংখ্যার সেট হয়ে যাচ্ছে, তাই না? পূর্ণ সংখ্যার সেট হয়ে যাচ্ছে। দ্বিতীয় সেটটা যেটা আছে 1 2 3 4 এরকম ডট ডট করে চলছে, এটা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট। এটা এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে 0, তারপরে 1 2 3 4, এটাই হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যার সেট। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যার সেট। আজকের লাস্ট প্রশ্ন, যে সংখ্যার সেটে শূন্য নেই সেই সংখ্যার সেটটি কি সংখ্যা? কোন সংখ্যার সেটে শূন্য নেই? আমরা একেবারে প্রথম থেকে যে পড়েছিলাম তার মধ্যে কোনটার মধ্যে শূন্য ছিল না? একদম প্রথমটা, যেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, তাই না? স্বাভাবিক সংখ্যা 1 2 3 শুরু হচ্ছে, শূন্য তো শুরু হচ্ছে না। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট, সেটা হয়ে যাবে আমাদের, যে সেটে বলছে শূন্য নেই সেটা হবে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে আজকে আমি 10টা প্রশ্ন করালাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে লাইক করে দেবেন, মানে সবার সাথে একটু শেয়ার করে দেবেন। আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এর পরেও আরো এরকম 10টা করে প্রশ্ন কিন্তু আনতে থাকবো।